আপনাদের সঙ্গে আমি বর্ণপ্রিয় দত্তকে নিয়ে এসেছি। বর্ণপ্রিয় দত্ত এই নামটা আপনারা হয়তো শুনে থাকবেন যে গত 2018 সালের যে আইসিএসসি সেকেন্ডারি এক্সাম যেটা ছিল আইসিএসসি বোর্ডের, সেখানে বর্ণপ্রিয় দেশের মধ্যে আমাদের ভারতবর্ষে 8ম স্থান অধিকার করেছে এবং সঙ্গে সঙ্গে রাজ্য হচ্ছে 6ষ্ঠ স্থান অধিকার করেছে, অর্থাৎ অল ইন্ডিয়া র্যাঙ্ক হচ্ছে 8th এবং আমাদের স্টেট র্যাঙ্ক হচ্ছে 6th। তো সেই বর্ণপ্রিয় দত্ত এই মুহূর্তে আমাদের যে ছাত্রছাত্রীর যে অবস্থা, দীর্ঘদিন ধরে বাড়িতে থাকা, তারা এই জায়গাটায় দাঁড়িয়ে একটু একঘেয়েমি কাটানোর জন্য আমরা বর্ণপ্রিয়র কাছে কিছু প্রশ্ন নিয়ে যাব এবং সঙ্গে বর্ণপ্রিয় বেশ কিছু পরীক্ষায় সাফল্য পেয়েছে এই উচ্চ মাধ্যমিক পড়াকালীন। যেমন স্যাট নামে একটি পরীক্ষা হয়, স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট, সেই পরীক্ষায় ও সাফল্য পেয়েছে, অল ইন্ডিয়ায় ফার্স্ট হয়েছে, টপ র্যাঙ্কার। দ্বিতীয়ত হচ্ছে কেভিপিওয়াই পেয়েছে, মেইনস পেয়েছে, মেইনসে ভালো র্যাঙ্ক আছে, যেটা অল ইন্ডিয়া জেই যেটা। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বর্ণপ্রিয়র কাছ থেকে বেশ কিছু বিষয় জেনে নেব। তোমরা যারা বিশেষত যারা ছাত্রছাত্রী রয়েছে এবং আপনারা যারা অভিভাবক এবং অভিভাবিকা রয়েছেন, নিশ্চয়ই বর্ণপ্রিয়র কথাকে যদি ভালো করে যদি শোনেন, নিশ্চয়ই নিজেদের ছেলে মেয়ের ক্ষেত্রেও কিছুটা গাইড করতে পারবেন। তুমি মাধ্যমিকে এই সময়টা বিশেষত ভাবো, এই সময়টাতে তুমি কিভাবে ছাত্রছাত্রীদের কি বলবে, কিভাবে তাদের যে একটা একঘেয়েমি কাটানোর ব্যাপারে তোমার সাজেশন কি হবে? তো ইউজুয়ালি কি হয় এই টাইমটাতে আমরা স্পেশালি টিনেজার্সদের একটা ন্যাক থাকে যে আমরা বাইরে আমাদের বন্ধুদের সাথে দেখা করতে পারছি না, যতই বলি না কেন আমাদের স্কুল যেতে ভালো লাগে না, কিন্তু অ্যাকচুয়ালি স্কুল আমাদের লাইফের একটা বড় পার্ট হয়ে ওঠে। তো আমরা কি করি, জানতে না অজান্তেই আমাদের বন্ধুদের সাথে এতটা ভাবে মিশতে শুরু করি যে ওরা আমাদের জীবনের একটা পার্ট। ফ্যামিলিও খুবই ইম্পর্টেন্ট, কিন্তু তাদেরকে আমরা আমাদের সাথে অ্যাসিমিলেট করা চালু করে দিই। তো তাদের সাথে আমাদের যে রিলেশনশিপটা থাকে, তো সেটা অবভিয়াসলি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে আমরা ডেইলি যা করছি, মানে একটু 5 মিনিট গল্প করে নিলাম তাদের সাথে, বা পড়াশোনার ব্যাপারে হয়তো ডিসকাস করলাম, বা ওদের সাথে খেললাম আধা ঘন্টা এরকম গেমস পিরিয়ডে। তো সেটা যেহেতু এখন বন্ধ, তো অবভিয়াসলি সেটা একটা প্রেশার থাকে, এটা সব প্রত্যেকটা স্টুডেন্ট ইন্ডিভিজুয়ালদের ওপরই একটা প্রেশার থাকে। তো আমি সাজেস্ট করব আমাদেরকে মেনে নেওয়া উচিত প্রেজেন্ট সিনারিওটাকে, আমাদেরকে সিরিয়াসনেসটাকে রিয়েলাইজ করা উচিত যে আমরা একটা প্যান্ডেমিকের মধ্যে আছি। যতক্ষণ না আমরা ওটাকে রিয়েলাইজ করছি যে হয়তো আমাদের চারিপাশে আশেপাশে কেউ মানে এফেক্টেড নয়, কিন্তু আমাদেরকে রিয়েলাইজ করতে হবে যে একটা ওয়ার্ল্ড একটা ক্রাইসিসের মধ্যে আছে। আমরা যতক্ষণ ওটা রিয়েলাইজ করবো, তো আমাদের মধ্যে ভেতরে থাকার যে ইস্যুটা আসবে যে না আমিও কন্ট্রিবিউট করবো, আমি এটাকে তাড়াতাড়ি সারিয়ে তোলার চেষ্টা করবো, তো আমার মনে হয় যতক্ষণ আমরা ওটা রিয়েলাইজ করছি আমাদের মধ্যে আসবে না। সো ফার্স্ট স্টেপ আমার মনে হয় ওটা। আর সেকেন্ড মনে হয় যে বাড়িতে থাকাটা অতটাও খারাপ না, কারণ এই টাইমটাতে আমরা এতটা সময় আমাদের মা বাবা বা দিদি ভাই বোনদের সাথে আমরা পাচ্ছি, সচরাচর হয়ে ওঠে না। স্পেশালি আমি 11-12 আমি যখন ছিলাম আমি অতটা টাইম পাইনি, সামার ভ্যাকেশনও পাইনি, কারণ টিউশনের এগুলো প্রেশার থাকে, বা রেগুলার স্কুল যাওয়ার, স্কুল একটা বড় পার্ট অফ দ্য ডে কে নিয়ে নেয়। তো আমার মনে হয় এই টাইমটাকে আমরা যদি ওরকম ভাবে দেখি যে আমি বাড়িতে থাকছি, এটা একটা বড় আমার কাছে পাওয়া, যে আমি এতটা ফ্রি টাইম পড়াশোনা ছাড়াও আমি এতটা 24 আওয়ার্স এর মধ্যে একটা ফ্রি টাইম আমি আমার ফ্যামিলির সাথে স্পেন্ড করতে পারছি। এটা আমার মনে হয় যে আমরা যদি এটাকে ইউজ করি তাহলে তারা জিনিসটাকে ভালোভাবে দেখতে পারবে। আর আমি বলবো যে একটা রুটিন থাকা ইম্পর্টেন্ট। আমরা যদি রুটিনে না চলি তাহলে মনে হতে হবে যে একটা হয় না গ্রিপ থাকে যে আমি এটা কন্ট্রোলে আছি, সেটা হারিয়ে গেলে একটা নিজেকে লস মনে হয়। তো আমি সেটাই বলবো যে একটা রুটিন থাকা ইম্পর্টেন্ট। আমি বলছি না সারাদিন পড়তে হবে, সেটা পসিবল না, কেউই পড়ে না। আর ওই ইন্সপিরেশনাল আমরা ইন্টারভিউ গুলো যেগুলোতে দেখি বলছে যে না পড়াশোনাটাকে খুবই সিরিয়াসলি নেওয়া উচিত। অবভিয়াসলি পড়াশোনাটাকে সিরিয়াসলি নেওয়া উচিত, কিন্তু যদি আমি সেটাকে এনজয় করে নিতে পারি। আর যদি আমি না করতে পারি তাহলে আমি সারাক্ষণই যদি ওটার পিছনে ভয় পড়ে থাকি, তাহলে আমার মনে হয় না কেউ ওটা নিয়ে বেশিক্ষণ টাইম স্পেন্ড করতে পারবে। তো আমি যেটা করছি, আমি অনেকটা টাইমই আমি টিভি শো যেমন নেটফ্লিক্স বা হচ্ছে মার সাথে গান বাজনা, মানে বাস মিউজিক চালিয়ে এরকম ভাবে টাইম স্পেন্ড করা। আর খাওয়া দাওয়া, প্রচন্ড খাওয়া দাওয়া হচ্ছে। আমি জানি না বলা উচিত কিনা, কিন্তু
এই মানে বন্ধর সময়টাতে আমরা ভেবেছিলাম যে না ঠিক আছে চলো একটা খারাপ টাইম আসতে পারে, যে না সিদ্ধ ভাত খেয়েও কাটাতে হতে পারে, কিন্তু এটা কমপ্লিটলি অপোজিট হচ্ছে। মানে সারাদিন কিছু না কিছু একটা রান্না করা, রান্নাঘরে গিয়ে আমিও হেল্প করছি, আমার করতে খুব ভালো লাগে। তো এটাই হচ্ছে আর কি। খুব ভালো লাগলো। তোমরা বুঝতে পারছো যে ভালো ছাত্রছাত্রী হতে গেলে শুধু বুকিশ হলে চলবে না, তার সঙ্গে সঙ্গে আরো যে সামাজিক গুণ যেগুলো আমাদের দরকার সেই সামাজিক গুণগুলো কিন্তু থাকতে হবে। খুব ভালো কথা শুনলাম। আচ্ছা বলো, এবার তোমার কাছে আমি অন্য একটি প্রসঙ্গে আসি। এই যে ধরো তুমি মাধ্যমিকে একটা সর্বভারতীয় স্তরে তুমি 8th হয়েছো, এটা তো মানে সাংঘাতিক বিষয়। হ্যাঁ, বিশেষ করে আমাদের মতন এই দিনহাটার মতন একটি প্রান্তিক জায়গা বলতে গেলে এখানে অনেক ফেসিলিটিস নেই। হ্যাঁ, তো সেখানে তুমি মানে তারপরে তোমার উপর একটা স্বাভাবিকভাবে একটা মিডিয়ার চাপ ছিল, বিভিন্ন পুরস্কার নিতে তোমাকে বিভিন্ন জায়গায় যেতে হয়েছে। হ্যাঁ, কিন্তু তারপরেও আমরা দেখছি যে উচ্চ মাধ্যমিক স্তরে এসে তুমি যে সর্বভারতীয় যে সমস্ত পরীক্ষাগুলো যেগুলো হচ্ছে, বিশেষ করে ধরো স্যাট তুমি কোয়ালিফাই করেছো, সেখানে টপার র্যাঙ্ক পেয়েছো তোমার, তুমি কেভিপিওয়াই পেয়েছো। আমরা জানি যে কেভিপিওয়াই কিশোর বিজ্ঞানী প্রোৎসাহন যোজনা একটা অন্যতম কঠিন পরীক্ষা আমাদের, মানে বিশেষ করে যারা স্টুডেন্ট তাদের কাছে আর কি, বিজ্ঞানের যারা ছাত্রছাত্রী। তো সেই পরীক্ষাটায় তুমি সাফল্য পেয়েছো। এই জায়গাটায় দাঁড়িয়ে এবং তোমার মেন্সেও সাফল্য পেয়েছো। উচ্চ মাধ্যমিক দিতে দিতে বন্ধ হয়ে আছে, নিশ্চিতভাবে আমি জানি যে উচ্চ মাধ্যমিকও তোমার একটা ভালো সাফল্য আসবে, অপেক্ষা করে আছে। তো এই জায়গাটায় তুমি ফোকাসকে কি করে রেখেছো গত 2 বছর ধরে, কিভাবে রেখেছো? এটা খুবই একটা ভালো কোয়েশ্চেন। আমার মনে হয় যে এই মিডিয়ার প্রেশারটা আপনি যেটা কথাটা বললেন, প্রথম কথা হচ্ছে আমি অ্যাকচুয়ালি খুবই লাকি। আমি বলছি এটা অহংকারের একটা প্লেস থেকে আমি বলছি না, আমি রিয়েলাইজেশন থেকে বলছি যে আমি আমার এমন একটা ভালো সার্কেল পেয়েছি আমাদের গাইডেন্সের আর আমার ফ্যামিলি, যা আমাকে কখনোই রিয়েলাইজ করতে দেয়নি যে এমন কিছু হয়ে গেছে যেটা আর কি ইম্পসিবল, বা তুই এমন কোথাও একটা জায়গায় চলে গেলি তুই আবার মাটিতে ফেরত আসতে পারবি না। সেই ক্ষেত্রে আমি খুবই লাকি ছিলাম যে আমাকে সেটা অ্যাটলিস্ট তারা রিয়েলাইজ করতে দেয়নি। সেটার জন্য আমি খুবই অ্যাকচুয়ালি থ্যাঙ্কফুল যে থ্যাঙ্ক গড এটা আমার মধ্যে আসতে দেয়নি ওরা। আর আমি বলবো আমার বন্ধু বান্ধবদের সার্কেলও আমি খুবই ভালো পেয়েছি, খুবই ভালো সাপোর্টিভ সার্কেল পেয়েছি, যাদের মধ্যে আমি 1-2 জন আছে, 1-2 জন না, সবাই খুবই তাদের নিজেদের মধ্যে তারা ট্যালেন্টেড, নিজেদের নিজস্ব ভাবে ট্যালেন্টেড। তাদেরকে দেখে আমি অ্যাকচুয়ালি নিজেকে পুশ করার যে চাহিদাটা ছিল পেয়েছি। হয়তো তাদের মধ্যে একজন ছিল যে ক্লাস 10 এর রেজাল্ট এতটা কিছু হয়নি, হয়েছে ভালো হয়েছে, কিন্তু হয়েছে মানে সে কোনো হয়তো স্টেট র্যাঙ্ক পায়নি, কিন্তু সেও খুবই ভালো এরকম একটা এক্সামে র্যাঙ্ক করেছে। তো আমি যখন তাদেরকে দেখি তখন আমারও ইচ্ছে হয়েছিল যে না, ওরা যখন করছে আমি কেন পারবো না, ওরা তো আমারই বন্ধু। তো আমি বলবো সেইভাবেই আমি হয়তো নিজেকে দেখেছিলাম। আচ্ছা, মানে আমরা শুনলাম এই কথাগুলো। দেখো, অনেক সময় বন্ধুদের কাছ থেকে ইন্সপিরেশন পাওয়া যায় এবং ফ্যামিলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ অনেক সময় আমরা দেখি যে বাবা মা কিন্তু ছেলে বা মেয়ের খুব সামান্য সাফল্যেও খুব দারুণ ভাবে সেটাকে প্রকাশ করে, অন্যরকম পরিবেশ তৈরি করে দেয় বাড়িতে, তার মানসিকতারও পরিবর্তন হয়ে যায় সেই ছাত্রছাত্রীর। সেক্ষেত্রে তুমি খুব লাকি, সত্যিই লাকি। আচ্ছা, আমি অন্য একটি প্রসঙ্গে যাই। এই যে ধরো তুমি মাধ্যমিকে সাফল্য পেয়েছিলা, যারা স্টুডেন্ট তাদেরকে তুমি কিভাবে অ্যাডভাইস করবে বা কিভাবে গাইড করবে যে পড়াশোনার ক্ষেত্রে কিভাবে পড়া উচিত মাধ্যমিক স্তরে, তোমাদের বিশেষ করে সেকেন্ডারি স্তর, বাংলা মিডিয়ামে আমরা মাধ্যমিক বলছি, সেই সেকেন্ডারি স্তরটা একটু সম্পর্কে একটু বলো। সেকেন্ডারি আর হায়ার সেকেন্ডারির মধ্যে ডিফারেন্স আছে। আমি যদি বলবো না একদম লাইক আকাশ আর পাতাল ডিফারেন্স অবভিয়াসলি আছে। সেকেন্ডারিতে প্রিপারেশনে আমি বলবো যে আমার স্কুল আমাকে খুব হেল্প করেছিল। কারণ হচ্ছে আমি যখন সেকেন্ডারিতে ছিলাম আমার অতটাও মানে প্রিয় শিক্ষকদের আমি হেল্প ছিল, মানে সব সাবজেক্টের ছিল না, আমাদের আইসিএসসি তে 10টা টোটাল সাবজেক্ট ছিল। তা আমার পক্ষে সম্ভব ছিল না আমি যে 10টা সাবজেক্টেরই আমি প্রিয় শিক্ষক বা টিউশন অ্যাভেল করবো, তাহলে আমার কাছে নিজের কাছে টাইম বাঁচতো না। তো আমি বলবো হচ্ছে স্কুলে যেগুলো কি ক্লাস হচ্ছে বা তুমি যেখান থেকে পড়ছো না কেন, যেখানেই ক্লাসগুলো হচ্ছে সেগুলো যেন যেদিন হচ্ছে সেদিনই আমি সেটাকে নিয়ে রিভাইজ করার চেষ্টা করি। ওই টপিকটাকে যেন আমি ছেড়ে দিয়ে মানে অন্য কোথাও আর কি চলে গিয়ে তারপর ভাবছি পরীক্ষার আগের দিন পড়বো,
পরীক্ষার আগের দিন পড়াটা হয়তো চাপের ব্যাপার হয়ে যায়, আর পরীক্ষার আগের দিন পড়ে অনেকে নাম্বারও পায়, আমি বলছিলাম হয় না সেটা, কিন্তু ওটা লং রানে গিয়ে কি থাকে না, আমি আবার ভুলতে শুরু করি। তো আমি যখন বলছি, যখন সবাই ওই টপিকটা নিয়ে কথা বলছে ক্লাসের মধ্যে, টিচাররা কথা বলছে, আমার বন্ধুরা কথা বলছে, তখনই যদি আমি টপিকটা নিয়ে আর কি আমি প্রিপেয়ার করে বসি, তাহলে আমার মনে হয় যে পরে আর কি একটা অ্যাডভান্টেজ থাকে। খুব সুন্দর। মানে এই যে তোমরা দেখলে যে এখন মানে আমাদের পেয়ার লার্নিং বা অন্যান্য বিভিন্ন মানে শিক্ষা পদ্ধতি চালু হয়েছে সর্বভারতীয় স্তরে, কিন্তু বর্ণপ্রিয়র ক্ষেত্রে সেটা খুব স্পন্টেনিয়াসলি এসেছিল, কেউ ইমপ্লিমেন্ট করে দেয়নি তুমি এইভাবে তুমি পড়ো। ও কিন্তু বুঝে গেছে যে আমার ক্লাসে ওখানে আলোচনা হচ্ছে, ঠিক আছে আমাকে তাহলে আমি একটু দেখে নিই, এই জায়গাটা দেখে নিই, আমার হয়ে যাবে। এবং সেটা আমি যে কথাটা বারবার বলার চেষ্টা করি যে টিচারের কাছ থেকে, টিচার তো প্রত্যেকেই, ছাত্রছাত্রী, আমার বন্ধু টিচার, আমার যারা গার্জিয়ান যারা আছে তারাও টিচার, এবং বিশেষ করে সমবয়সী কোনো বন্ধুর কাছ থেকে যখন তুমি কোনো কিছু জানতে পারবে, দেখবে তোমার মাথায় সেটা অনেকদিন থেকে যাবে। বিশেষ করে ভালো জিনিস দীর্ঘদিন থাকবে। তো যাই হোক, এবারে আমরা অন্য আরেকটি প্রসঙ্গে আসি, যে ধরো যে তুমি স্যাট পরীক্ষাটা পেয়েছো, টপার হয়েছো, টপ র্যাঙ্ক করেছো, স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট, আমি যতদূর জানি বোধহয় এটা মানে ইউএস এর ইউনিভার্সিটি গুলোতে পড়ার জন্য। তুমি এই পরীক্ষাটা সম্পর্কে এবং যদি কিভাবে মানে কোথায় কোথায় পড়া যায়, স্কোপ কোথায় আছে, একটু যদি আমাদের স্যাটের ব্যাপারে আমি জানতে পারি একটু লেটে। আমি জানতে পেরেছিলাম 12 এর শুরুতে বা 11 এর শেষের দিকে এরকম। তো স্যাটে ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ বিশেষ হয় না, অ্যাপ্লাই করা যায় না, কতগুলো প্রাইভেট ইউনিভার্সিটিজ ছাড়া, কিন্তু মেইনলি হয় স্যাটে অ্যাপ্লাই করতে গেলে আমি ইউএস ইউনিভার্সিটিজ গুলোর ক্ষেত্রে ফোকাসটা রাখতে পারি। তো স্যাট আমাকে এনশিওর করে দেয় না যে আমি চান্স পাবো ইউনিভার্সিটিতে, কিন্তু স্যাট হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন, আমি যখন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করছি সেটাকে আমার একটা ভালো আর কি ব্যাচ দেয়, যে আমার একটা স্যাটের স্কোর ভালো ছিল, ওয়েটেজ দিচ্ছে, আমার স্যাটের স্কোর ভালো ছিল। স্যাটের স্কোর আমার মনে হয় 2-3 বছরও ভ্যালিড থাকে, 2 বছর অ্যাটলিস্ট ভ্যালিড থাকে, আমি শিওর না, এটা ইন্টারনেটে লুক আপ করলে বেশি ভালো হবে। 2-3 বছর ভ্যালিড থাকে, তো সেটাকে আমি স্কোরটাকে আমার অ্যাপ্লিকেশনে ওয়েটেজ দেওয়ার জন্য সাহায্য করতে পারি। আর ইউএস এর অনেকগুলো কলেজ আছে, যেমন আইভি লিগস ইউনিভার্সিটি, একটা সিম্পল ইন্টারনেট সার্চ করলে এটা পাওয়া যায়। এমন কিছু কঠিন বা আহামরি ব্যাপার না আর কি, দেখাটা আর কি, জানাটা এটা সম্বন্ধে। তুমি যে কোনো ভাবে তুমি যদি নিউজের সাথে যুক্ত থাকো, দেখতে পারবে ইন্ডিয়ার অনেক স্টুডেন্টরা, সবাই না, অনেক স্টুডেন্টরা প্রত্যেক বছর অ্যাপ্লাই করছে। তো আপডেটেড থাকাটা আর কি অ্যাকচুয়ালি একটা বড় ফ্যাক্টর। তো স্যাটের ইউনিভার্সিটিজ গুলো দিয়ে আমি যে ইউএস ইউনিভার্সিটিজ গুলো হয় সেগুলোতে আমি অ্যাপ্লাই করতে পারবো, এটাই আর কি স্যাটের অ্যাডভান্টেজ। সেকেন্ড আরেকটি বিষয় এসে একাডেমিক বিষয়, যে কেভিপিওয়াই, মানে আমার যতদূর জানা যে আমাদের যে ধরো আইজার আছে কিংবা আইআইএস ব্যাঙ্গালোর, সেখানে তোমার হচ্ছে অ্যাডমিশনের একটা অন্যতম রাস্তা বলতে গেলে কেভিপিওয়াই। তার সাথে সাথে তোমার আইআইটির অ্যাডভান্স যারা তারাও পেয়ে যায়। তো কেভিপিওয়াই খুব একটা নিরাপদ একটা জায়গা, যে আমার যদি কোয়ালিফাই করা থাকে আমরা মোটামুটি এই জায়গাগুলো তো হবেই আশা করা যায়। এবং তার সাথে সাথে যেটা ইন্সপিরেশন স্কলারশিপ, যেটা সেটাও বোধহয় পাওয়া যায় 5,000 টাকা করে প্রতি মাসে বোধহয়, 60,000, তার সঙ্গে কিছু বোধহয় বুক গ্র্যান্ট থাকে। তো এই যে কেভিপিওয়াই খুব কঠিন পরীক্ষা, আমি যেটুকুটা জানি, তুমি কিভাবে প্রিপারেশনটা নিয়েছো? প্রথম কথা হচ্ছে, আমি আমাদের ক্লাস থেকে একজন আমার বন্ধু আছে, ও 11 এরটায় এসএ স্ট্রিমে কেভিপিওয়াই পেয়েছে। দুজন আমার দুজন বন্ধু পেয়েছিল 11 এর এসএ থেকে। তো আমি 11 এর এসএটাতে আমি কোয়ালিফাই করিনি, আমার খামতি ছিল প্রিপারেশনে। সেটাই আমি যখন তাদের কাছ থেকে আমি জানতে পেরেছিলাম তারা কিভাবে প্রিপেয়ার করছে বা সারা বছর কিভাবে করছে, তখন আমারও ইচ্ছে হয় যে আমি অবভিয়াসলি এক্সামটা দেবো, তাহলে আমার একটা সেন্স অফ সিওরিটি থাকে যে আমি ইউনিভার্সিটি গুলোতে আমি অ্যাপ্লাই করতে পারবো। তো 12 এ উঠে আমি প্রথম কথা, আমাকে ভয় দেখানো হয় যে না এটা একটা ওরকম পরীক্ষা যেটা আর কি খুব কম হাতে কোনো 1-2 জন পায়, ওরকম না। আমাকে বলা হয়েছিল তোকে পেতে হবে, কারণ তুই পেতে পারবি, আমরা তোকে জানি তুই পেতে পারবি, কিন্তু এর মানে এই না যে তুই না খাটনি করলেও এটা হয়ে যাবে, সেটাই। তো
সেভাবে আমি অ্যাপ্রোচটা নিয়েছিলাম। আর আমি বলবো যে এমসিকিউজ সলভ করাটা, বইয়ের টপিকগুলো থরলি করলেও আমাদের একটা যে হ্যাবিচুয়েশনটা থাকে এমসিকিউ সলভ করলে, আমি কন্টিনিউয়াসলি যে কোনো ক্ষেত্রে আমি মনে করো সন্ধ্যাবেলা বসে আমি কারোর সাথে গল্প, আমার ফ্যামিলিতে আড্ডা মারছি, তখন একটা এমসিকিউ এর বই খুলে এরকম ভাবে টাইম একদমই লাগে না, ওগুলো বাস এরকম 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 ভাবে টিক 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 করতে করতে একটা রাফ পেপার নিয়ে করতে, তো একটা টপিক শেষ হচ্ছে তখন আমি তখনই একটা এমসিকিউ পেপার ডিএলপি নিয়ে আমি এরকম ভাবে করলাম। তো ওটা আর কি বেনিফিট করেছিল। আর আমি বলবো যে সিলেবাসটা যেহেতু কেভিপি হয় নভেম্বরে হয়, আমি জানি বাকি এক্সাম গুলো আমাদের মেইনস এপ্রিলে হয়, নিট মেতে হয়, কেভিপি হয় রানিং একাডেমিক ইয়ারের নভেম্বরে। তো সেটা অ্যাকচুয়ালি একটা প্রেসার থাকে যে আমাকে তাড়াতাড়ি সিলেবাসটা শেষ করতে হবে, কারণ আমার নভেম্বরে এক্সাম হচ্ছে ফার্স্ট উইকে 2-3 তারিখে, তার মানে হচ্ছে আমি নভেম্বরটাও পাচ্ছি না। তো মেইন একটা ফ্যাক্টর থাকবে যে আমাকে যেন টপিক গুলো খুব তাড়াতাড়ি কভার করতে হয়। আর এসএক্স এর দুটো স্ট্রিম থাকে, ম্যাথ আর বায়ো, আমি বায়োটা দিয়েছিলাম, বায়োটা কভার করতে তাড়াতাড়ি সুবিধা হয়েছিল আমার বায়োটা। তো আমি বলবো আমার টিচার্সরা যারা ছিল তারা খুবই সাপোর্টিভ, স্কুলের আর বাড়িতে টিচার্সরাও খুব সাপোর্ট করেছিল যে না, যে কোনো একটা টপিক যেটা এখনো হয়নি হয়তো স্কুলে, কিন্তু আমি ওটা নিয়ে আর কি নিজের থেকে রিভাইজ করার চেষ্টা করছি, ওরা আমাকে এটাতে হেল্প করেছিল। আর ওরাও আর কি এনকারেজ করেছিল যে না, যত তাড়াতাড়ি সম্ভব তুমি ক্লাস 12 এর আর কি সিলেবাসটা নিজের থেকে আর কি আগে 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 নিয়ে যাও। তো ওটা আমি বলবো যে এমসিকিউজ, ডেইলি সলভিং, আর যতটা আর কি স্পিড আমি বলতে পারি সিলেবাস, যেহেতু খুব বড় সিলেবাস 12 এর কম্পারেটিভলি, মানে 10 এর থেকে দেখতে গেলে 11-12 এর, তো যত আর কি স্পিড দিয়ে আমি শেষ করতে পারছি ততটা আমার অ্যাডভান্টেজ থেকে যাচ্ছে। এই যে তুমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেটা তোমাদের হায়ার সেকেন্ডারি, যেটা হায়ার সেকেন্ডারি দিতে দিতে প্রায় বন্ধ হয়ে গেল, হ্যাঁ নিশ্চিত ভাবে হবে, হয়তো বেশি দেরি হবে না। তো তুমি কি ভাবছো যে আগামীতে তুমি মানে কি বিষয় নিয়ে পড়তে ইচ্ছুক মনে হচ্ছে তোমার? আমি বলছি না যে আজকে তুমি যা পড়বে তুমি সেটাই করতে হবে। হ্যাঁ, আমি জানি এটা বেশিরভাগ ক্ষেত্রে হয় না যে একজন একটা বলে কিন্তু পরে গিয়ে জীবন এরকমই একটা জায়গায় নিয়ে চলে যায়। কিন্তু আমি বলবো এখন আমার ক্ষেত্রে, এখন আমি দাঁড়িয়ে সেটা বলতে পারছি যে আমার দুটো ফেভারিট সাবজেক্ট হচ্ছে ফিজিক্স আর বায়োলজি। বায়োলজিতে আর কি যে নতুন সেক্টরটা ইমার্জ হচ্ছে বায়োটেক আর মাইক্রোবায়োলজি সেক্টরটা, এটা খুবই আর কি রিচ সেক্টর, কারণ আমরা এই রিসেন্টলি দেখছি একটা প্যান্ডেমিকের মধ্যে আছি, এর যে একটা ভ্যাকসিন একটা ইনভেন্ট করার দরকার, সেটাতে ফিজিক্স, কেম, ম্যাথ, মানে প্রত্যেকটা সায়েন্সের বেসিক সায়েন্সের সাবজেক্টই আমাদেরকে হেল্প করছে এটাকে ফাইট করার জন্য। তো আমি বলবো আমার এখন ক্ষেত্রে দাঁড়িয়ে, মানে এই সিচুয়েশনে দাঁড়িয়ে আমি বলবো আমার যে দুটো সাবজেক্ট ফেভারিট সেটা হচ্ছে ফিজিক্স আর বায়োলজি। অ্যাকচুয়ালি আমার ম্যাথ আর কেমিস্ট্রি ইকুয়ালি ভালো লাগে, এটাই হচ্ছে ব্যাপার। কেউ যদি আমাকে বলে যে চুজ ওরকম ভাবে, তাহলে আমি বলবো আমার ইকুয়ালি 4টা সাবজেক্টই ভালো, কারণ আমি জানি 4টারই কন্ট্রিবিউশন আছে। হ্যাঁ, কিন্তু আমি এখন বলতে পারছি যে আমার এই দুটো সাবজেক্ট ভালো, আর আমি ফিউচারে চাচ্ছি আমি এটা নিয়ে অ্যাপ্রোচ করতে। কিন্তু আমি বলবো আমার কাছে যদি অপরচুনিটিস আসে অন্য যে কোনো সাবজেক্টের ফিল্ডে, যেটাতে আমি ভাবছি যে আমি একটা সোসাইটিকে আমি একটা অবদান দিতে পারছি, যে আমি একটা ওই ফিল্ডে কাজ করার আমি একটা চান্স পাচ্ছি, এটা আমি হয়তো আগে পেতাম না অন্য কোথাও গেলে, তা বলবো আমি ডেফিনেটলি ওটাকেও নেওয়ার চেষ্টা করবো। মানে আমি এখন খুবই কম জানি, আমি যতটা কলেজে আর কি যাবো আমি ব্যাপারগুলোর সম্বন্ধে বেশি জানতে পারবো, সেটাই। ঠিক আছে, আমরা শেষ করবো দুটো প্রশ্ন করে, খুব র্যাপিড যেতে হবে। শচীন কোহলি, সচিন, সত্যজিৎ শ্রীজিৎ, সত্যজিৎ। ওকে, তাহলে আমরা এটুকু বলেই আজকের মতো আমরা বঙ্গপ্রিয়র সাথে আলোচনা এখানে শেষ করছি।